বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত 3টা ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের জব নিয়ে কাজ করছিলাম। তো সেই মাইক্রোসফট ওয়ার্ড জবের আজকের শেষ ভিডিও। আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজ এই পর্যন্ত আমরা সিভিটা লেখা শেষ করছিলাম। আমাদের যে স্যাম্পল ছিল এই স্যাম্পল অনুযায়ী আমরা সিভি লেখা শেষ করছিলাম। তবে আমাদের একটা কাজ করতে বাকি ছিল, সেটা হচ্ছে সিভির এই প্রথম কলামে এরকম একটি কালার দেওয়া ছিল ব্যাকগ্রাউন্ডে। আমরা এখানে যে কাজটা করছিলাম, আমরা কিন্তু এই কলাম বরাবর এই যে কলাম, এই কলামে আমরা কিন্তু কোনো কালার দেই নাই। আমাদের স্যাম্পলে এখানে এই বরাবর কালার আছে ব্যাকগ্রাউন্ডে, হালকা ব্লু কালার মতো। তো আজকে আমরা সেই কালারটা দেব এবং একই সাথে মেইল মার্জের যে কাজটি ছিল, মেইল মার্জের কাজটিও আমরা আজকে করব। তো আমরা যদি আগের সিভিতে ফিরে যাই, আমরা যদি একটু জুম আউট করি, আমাদেরকে এই যে কলামটা আছে প্রথম কলাম, এই কলাম বরাবর একটা কালার আমাদেরকে ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার। তো স্যাম্পল অনুযায়ী আমরা দেখে আসি কালারটা কোন বরাবর। ক্যারিয়ার অবজেক্টিভ, এই যে ক্যারিয়ার অবজেক্টিভ লেখা এখান থেকে শুরু, এর উপর থেকে এখান থেকে কালার শেষ, এবং কালারটা শেষ হয়েছে ঠিক পেজের শেষের দিকে, শেষ লাইন বরাবর। তাহলে আমরা যদি কালার দিতে চাই, আমরা মেনু বার থেকে, এখান থেকে মেনু বার থেকে ইনসার্টে যাব। ইনসার্ট মেনুতে গিয়ে আমরা শেপ, যেখানে শেপ আছে ওখানে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটাকে সিলেক্ট করব। তো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে আমরা ঠিক এই বরাবর একটি রেক্ট্যাঙ্গেল আঁকাবো। এই যে লেখা, এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম। এখন দেখেন, রেক্ট্যাঙ্গেল আঁকানোর পরে আমার লেখাগুলো কিন্তু সব পিছনে ঢাকা পড়ে গিয়েছে। তো লেখাগুলোকে এখন আমার আবার সামনে ফেরাই নিয়ে আসতে হবে। সেজন্য আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল আঁকানোর পরে এখানে দেখেন একটা র্যাপিং এর অপশন আসছে। তো এই র্যাপিং এর অপশনে আমরা যাব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, সর্বশেষ ইন ফ্রন্ট অফ টেক্সট, এই অপশনটা চালু আছে। তো এই অপশন থেকে ঠিক তার আগের যে অপশনটা আছে আমাদের, এই অপশনে আমরা ক্লিক করব, বিহাইন্ড দ্য টেক্সট। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব বিহাইন্ড টেক্সট। তাহলে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডের যে লেখাগুলো ছিল, লেখাগুলো কিন্তু আবার সামনে ফিরে আসছে। এখন এই যে রেক্ট্যাঙ্গেল আমরা আঁকালাম, এই রেক্ট্যাঙ্গেলের কালারটা এখন একটু হালকা করে দেব। আমাদের স্যাম্পলে কিন্তু রেক্ট্যাঙ্গেলের কালারটা অনেকটা হালকা দেওয়া, এই যে ব্যাকগ্রাউন্ডের রেক্ট্যাঙ্গেল কালার অনেক হালকা দেওয়া, এই কালারটা। তো আমরা এখন এই কালারটা দেব। আমরা শেপে ক্লিক করব। ক্লিক করার পরে মেনু বার থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আছে শেপ ফিল, এখান থেকে আমরা শেপ ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে হালকা কালার যেটা আছে, একটা আছে, এর উপরে আছে, তার উপরে আছে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা হালকা কালার এখানে দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম, ফরম্যাটের সাথে অনেকটা ম্যাচিং হয়। আর এই যে আউটলাইন, শেপ আউটলাইন, আউটলাইনটা আমি উঠাই দিব। অর্থাৎ আউটলাইন বলতে এই দেখেন শেপের বাইরে, এই যে বাইরে একটা ব্ল্যাক বর্ডার মতো চলে আসছে, এই বর্ডারটা আমি উঠাই দিব। সেজন্য আমি আবার এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন, শেপ ফিলের নিচেই শেপ আউটলাইন, এখান থেকে আমরা আউটলাইনে ক্লিক করে এটাকে করে দেব নো আউটলাইন। এই যে নো আউটলাইন আছে, এখান থেকে এই অপশনে আমরা টিক দিয়ে দেব। তাহলে আমরা নো আউটলাইন দিয়ে দিলাম। তাহলে দেখুন আমার বর্ডার কিন্তু চলে গিয়েছে। এরপরে আমাদের কাজ করতে হবে মেইল মার্জের, সেকেন্ড পেজের কাজ আমাদের শুরু হবে। তো সেকেন্ড পেজের কাজ আমরা এখন করব। তার আগে আমরা স্যাম্পল দেখে আসি যে আসলে কি করতে হবে। মেইল মার্জের জন্য আমাদেরকে এরকম একটি ডকুমেন্ট লিখতে হবে বাংলায়। তো সেজন্য দেখে আসি যে আমাদের কি ফন্ট ব্যবহার করতে বলা হয়েছে। বাংলা লেখার জন্য আমাদের এখানে বলা হয়েছে ইউনিকোড নিকশ ফন্ট ব্যবহার করতে হবে, নিকশ।
এবং লাইন স্পেসিংও বলে দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখব এবং লেখার সাইজ হবে 14। তো আমরা লেখার আগে দেখে আসি যে আমাদের এখানে ফন্ট অপশনে, এই যে ফন্ট অপশনে নিকশ ফন্ট আছে কিনা। তো আমরা এখানে লিখব NIK। যদি নিকশ ফন্ট থাকতো তাহলে NIK লেখার সাথে সাথে এখানে ফুল নিকশ লেখাটা চলে আসতো। তো যেহেতু আমাদের এখানে নিকশ ফন্ট নাই, এখন আমাদেরকে নিকশ ফন্ট ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। আর নিকশ ফন্ট যেটা আপনারা যে ডাউনলোড করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে নিকশ ফন্টের ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেব গুগল ড্রাইভ থেকে, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি যদি এটাকে মিনিমাইজ করি, আমি ডেস্কটপে একটি নিকশ ফন্টের ফোল্ডার রেখে দিয়েছি। এখান থেকে আমি এটাকে ডাবল ক্লিক করব, করে আমার এখানে নিকশ ফন্টের কয়েকটি ফন্ট এখানে দেওয়া আছে, নিকশ, নিকশ বাংলা, নিকশ গ্রামীণ, নিকশ লাইট, একটা আছে নিকশ লাইট বাংলা। তো এখান থেকে আপনাকে দেখতে হবে যে স্যাম্পলে কি বলা আছে। স্যাম্পলে শুধুমাত্র নিকশ বলা আছে, তাহলে আমরা ইনস্টল করব শুধুমাত্র নিকশ। যদি নিকশ বাংলা বলতো তাহলে কিন্তু আমরা এই নিকশ বাংলাকে ইনস্টল করতাম। যেহেতু শুধু নিকশ বলা হয়েছে, এই জন্য আমরা এই নিকশটাকে ইনস্টল করব। তার জন্য আমরা এই নিকশ লেখার এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে আসবে, এরকম উইন্ডো। ঠিক এখানে দেখেন লেখা আছে ইনস্টল। তাহলে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে ইনস্টল শুরু হয়ে গেছে। যখন এই ইনস্টল লেখাটা ডিসেবল হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ফন্ট ইনস্টল আছে, অর্থাৎ ফন্ট ইনস্টল হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এখন কেটে দিলাম। আমরা এখন আবার অর্ডে ফিরে যাই, আর ফন্ট অপশনে এখানে গিয়ে আমরা এখন লিখব নিকশ, NIK। দেখেন এখন আমি নিকশ লেখার সাথে সাথে এখানে কিন্তু পুরো লেখাটা চলে আসছে নিকশ। এর আগে যখন আমি লিখছিলাম তখন কিন্তু আসে নাই, তার মানে আমার নিকশ ফন্ট ওখানে ছিল না। তাহলে আমি এখানে নিকশ লিখলাম, লেখার পরে আমি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমার নিকশ ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাদের বিজয় 52 থেকে আমাদেরকে ব্যবহার করতে হবে, এখান থেকে আমাদের যে ইংলিশ যেটা আছে এটাকে আমাদের এখন ইউনিকোড ব্যবহার করতে হবে। তো আমরা যদি কিবোর্ড থেকে Ctrl-Alt-V চাপ দিই তাহলে ইউনিকোড সিলেক্ট হবে, অথবা এই পাশের যে ডট চিহ্ন আছে এই ডটে ক্লিক করে আমরা এখান থেকে ইউনিকোডকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে পাশের এই যে ডট, এই ডটে ক্লিক করে তাহলে আমরা এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিলাম। আর আমাদের লেখার সাইজ বলা ছিল স্যাম্পলে এখানে 14, তাহলে আমরা এখন লেখার সাইজ 14 করে নেব। এখানে আমরা লিখে দিলাম 14, এন্টার। এরপরে স্যাম্পল অনুযায়ী আমাদের যে বাংলা লেখার কথা সেই বাংলা আমরা এখন এখানে লিখব। প্রথমে ছিল প্রাপক, আর এখানে একটা জিনিস দেখবেন, এই যে সকল ফিল্ডগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মেইল মার্জের ফিল্ড, এগুলো কিন্তু আমরা টাইপ করে লিখব না, এগুলো সবই মেইল মার্জের ফিল্ড। আমরা শুধু লিখব এখান থেকে প্রাপক আর বাদ বাকি এইগুলো। তাহলে আমরা এখন লিখে ফেলি বাংলাটা। তাহলে স্যাম্পল অনুযায়ী আমরা বাংলা লিখে ফেললাম। এখন এখানে আমরা যদি স্যাম্পলটাকে দেখি, এখানে আমাদের যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা কিন্তু অ্যালাইনমেন্ট জাস্টিফাই করা আছে। নিচের লাইনটাও একই অবস্থা, এটা অ্যালাইনমেন্ট জাস্টিফাই করা। তো আমরা এখন প্রথমে অ্যালাইনমেন্টটাকে ঠিক করব। আমরা প্রথম 2 লাইন সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl-J চাপ দেব, জাস্টিফাই হয়ে যাবে। দ্বিতীয় প্যারাটাকে সিলেক্ট করে Ctrl-J চাপ দেব, জাস্টিফাই হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে আমার এখানে যে বাংলা লেখার অ্যালাইনমেন্ট লাইন স্পেসিং, এই লাইন স্পেসিংটা বলা আছে এখানে 1.3 ব্যবহার করতে হবে, 1.3। তাহলে আমরা এখন লাইন স্পেসিংটা ঠিক করে আসি। সবগুলো লেখাটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, অথবা উপরে এই যে প্যারাগ্রাফ অপশনের এখান থেকে আমরা এই ডটে ক্লিক করব। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্পেসিং আসছে, এখানে এই স্পেসিং অপশন, এখান থেকে আফটারকে 0 রাখবো, এখানে মাল্টিপলই থাকবে। আর শুধুমাত্র এই যে স্পেসিং যেটা আছে এই সাইডে এটা করে দিতে হবে 1.3। তাহলে আমরা 1.3 করে ওকেতে ক্লিক করলাম।
তাহলে আমাদের কিন্তু যে লাইন স্পেসিংয়ের বিষয়টা ছিল সেটা এখন ক্লিয়ার। এবার আমাদের মেইল মার্জের জন্য দ্বিতীয় আরেকটা ফাইল তৈরি করতে হবে, রিসিপশন ফাইল। সেখানে আমরা এই সকল ফিল্ডগুলো রাখবো। তো তার জন্য প্রথমে দেখার বিষয় হচ্ছে আমরা মেইল মার্জ করব, এটার জন্য কতজনের লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে। তো আমাদের স্যাম্পলের প্রথম পেজেই এখানে কিন্তু বলা আছে যে এই যে অ্যাপ্লাই মেইল মার্জ, এই যে অ্যাপ্লাই মেইল মার্জ ফর সেকেন্ড পেজ টু ইনভাইট 5 রিসিপশনস অ্যান্ড প্রিপেয়ার ফিনিশ অ্যান্ড মার্জ ফর প্রিন্ট ইন পিডিএফ। এটাকে আবার সেভ করতে হবে পিডিএফে, শুধুমাত্র সেকেন্ড পেজ। তাহলে আমরা এখন একটা এক্সেল ফাইল তৈরি করব। আমরা এটাকে মিনিমাইজ করে ডেস্কটপের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিব। আমরা এটাকে লিখব মেইল মার্জ নামে, আমরা এটাকে সেভ করে রাখতে পারি। সরি, আমার ইউনিকোড অ্যাক্টিভ করা ছিল। মেইল মার্জ, এরপর এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা বিষয় দেখার হচ্ছে, আমাদের যেহেতু এই লেখাগুলো সব কোন ফন্টে লেখা, নিকশ ফন্টে লেখা, তাহলে আমাকে এক্সেলের কাজটাও কিন্তু নিকশ ফন্টে করতে হবে। তাহলে কিন্তু দুই রকম ফন্টের মধ্যে এখানে বলতে পারেন যে একটা যুদ্ধ লেগে যাবে। আমরা যদি এখানে সুতনি এমজেতে লিখি বাংলাগুলো, আর অর্ডে যদি আমাদের এইগুলো থাকে নিকশে, তখন কিন্তু দুইটা ফন্টের মধ্যে একটু ঝামেলা হবে। সেজন্য আমরা দুইটা ফন্টকে একই রাখবো। আমরা মেইল মার্জের যে ফিল্ড হবে এখানে 1 2 3 4টা, তাহলে আমরা 4টা নেব, আর ডিসক্রিপশন নেব 5টা। তাহলে নিচ বরাবর আমরা নেব 6টা, আর সাইডে নেব আমরা 4টা। এখানে নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, তাহলে 4টা ABCD, নিচে 6টা। এই পর্যন্ত সিলেক্ট করে আমরা এখন এখান থেকে ফন্টের নাম লিখব। ফন্টের নাম এখানে থাকবে নিকশ। তাহলে আমার এই যে সিলেক্টেড সেলগুলো, এগুলো কিন্তু সব নিকশ ফন্টের এখন হয়ে গেল। তাহলে আমরা এখানে প্রথমে ফিল্ডের নাম লিখি নাম, তারপরের ফিল্ড কি ছিল, জেলা, মোবাইল নাম্বার, ইমেইল। তাহলে এখানে জেলা, তারপরে মোবাইল, লেখা কি ডিস্টার্ব হচ্ছে? একটু ডিস্টার্ব, যাই হোক, মোবাইল লিখে দিলাম। তারপরেরটা ছিল জেলা, তারপরটা ছিল ইমেইল। ময়কা লিখলে সম্ভবত প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা আমি একটু পরে দেখব। মেইল লিখলাম। এখানে কি সমস্যা হয়েছিল, মোবাইল। স্পেস দিয়ে লিখে আবার এক করে দিলাম, তাহলে এখন সমস্যা ক্লিয়ার। তাহলে আমরা এখন এই হেডলাইনটাকে একটু অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট যদিও করতে বলা হয় না, যাতে দেখতে সুবিধা হয়, বোল্ড করে দিলাম। এরপরে আমি এখানে 3 জনের নাম লিখব। তো আমি আপনার ইচ্ছা মতো নাম লিখলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম লিখবেন। আর যদি স্যাম্পলে নাম বলে দেওয়া থাকে তাহলে আমরা এখানে নাম ব্যবহার করব। অন্য সেলের মধ্যে চলে গিয়েছে, এখানে লিয়াস লিখলাম। এরপর এখানে আমরা লিখব জেলা। জেলা লিখলাম। এবার এখানে আমাদেরকে লিখতে হবে ফোন নাম্বার। তাহলে আমরা ফোন নাম্বারটা লিখে ফেলি।
ধরুন যে আমি সবার ফোন নাম্বার একই দিয়ে দিলাম, এখান থেকে আমরা এটাকে জাস্ট নিচে ড্র্যাগ করব, ফোন নাম্বারটা হয়ে গেল। জেলাটি আমি 2বার লিখে ফেলছি, হ্যাঁ, তাহলে কোনো একটা মিসিং আছে, নাম, জেলা, মোবাইল, ইমেইল। আমি কি লিখছি? নাম, জেলা, মোবাইল, এটা ডিলিট করতে হবে, আমি ডাবল লিখে ফেলছি, ইমেইল। তো ইমেইলের যে বিষয়টা, আমরা সবাই জানি যে ইমেইল লেখাটা সবসময় ইংরেজিতে হয়। তাহলে ইমেইলের জন্য আমরা যতগুলো সেল নিব সবগুলো সেল সিলেক্টেড করে আমরা এখান থেকে ফন্ট, সেটাকে আর নিকশ রাখবো না, সেটাকে ইংরেজি কোনো একটা ফন্ট আমরা এখানে রেখে দেবো। তো দেখুন আমার ফন্ট এখন সিলেক্ট করা আছে ক্যালিব্রি, আমি চাইলে এটাকে রাখতে পারি। এরপরে আমরা এর মধ্যে ইমেইল অ্যাড্রেস লিখব। যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস আপনি এখানে লিখে দিলেন, সবার ইমেইল অ্যাড্রেস আপনি লিখবেন। ধরুন আমি এটাকে লিখে এটাকে আমি নিচে ড্র্যাগ করলাম, তাহলে সবার ইমেইল অ্যাড্রেস হয়ে গেল। আপনারা আলাদা আলাদা ইমেইল অ্যাড্রেস লিখবেন অবশ্যই। এখন এই যে এক্সেলের ফাইলটা আমি তৈরি করলাম, এটাকে আমি সেভ করলাম, সেভ করে এখন এই এক্সেলের ফাইলটাকে মেইল মার্জের লিস্টে, রিসেপশন লিস্টে আমাদেরকে কল করতে হবে। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম, গ্রাফকের নিচে সাইডে ক্লিক করে এন্টার প্রেস করব। এরপরে আমরা উপরের মেনু বার থেকে চলে যাব মেইলিং অপশানে। তাহলে আমরা এখন মেইলিংয়ে ক্লিক করব। মেইলিংয়ে ক্লিক করার পরে এখানে আছে স্টার্ট মেইল মার্জ, তারপর আছে সিলেক্ট রিসেপশনিস্ট। যেহেতু আমাদের রিসেপশনিস্ট আমরা রেডি করে রাখছি, সেজন্য আমরা সিলেক্ট রিসেপশনিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে টাইপ নিউ লিস্ট, ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট। যেহেতু আমাদের লিস্ট তৈরি করা, সেজন্য আমরা এখানে ক্লিক করব ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট। এরপর এখান থেকে আমরা আমাদের এক্সেলের যে ফাইল সেটা দেখিয়ে দেব, যেহেতু আমাদের ফাইলটা ডেস্কটপে আছে, এজন্য আমরা ডেস্কটপে ক্লিক করব। আর এখানে আমাদের ফাইলটা আছে এই যে মেইল মার্জ নামে, এই ফাইলটাকে আমরা ক্লিক করে ওপেন করে দেব। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এরপরে আমাদের উপরে অপশন আসবে ইনসার্ট মার্জ ফিল্ড, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে সকল এক্সেলের ফাইলে আমরা হেডিংগুলো নিয়েছিলাম সেইগুলোর নাম, হেডিংগুলো কিন্তু দেখবেন এখানে চলে আসছে। এখানে নাম ছিল, জেলা ছিল, মোবাইল নাম্বার ছিল, ইমেল অ্যাড্রেস ছিল, তো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা প্রথমে নাম ক্লিক করলাম, তারপর এন্টার প্রেস করব, তারপরে জেলা, আবার এন্টার প্রেস করব, এখান থেকে মোবাইল নাম্বার, আবার এন্টার প্রেস করব, তারপরে মেইল অ্যাড্রেস। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের যে মেইল মার্জের ফিল্ডগুলো ছিল, ফিল্ডগুলো আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখন আমাদেরকে প্রথম পেজে এখানে বলা হয়েছিল যে মেইল মার্জের এগুলো আমাদেরকে ফিনিশ অ্যান্ড মার্জ করে সেটাকে আবার প্রিন্ট ইন পিডিএফে সেভ করতে হবে। এই যে দ্বিতীয়, প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার ডকুমেন্ট রাইট ইন পিডিএফ কনসিডারিং A4 সাইজ। তো পেজের সাইজগুলো তো আমরা আগের থেকে সিলেক্ট করে আসছিলাম, এখন আমাদের এটাকে সেভ করতে হবে। মেইল মার্জের ডকুমেন্টটাকে সেভ করতে গেলে যে ঝামেলাটা হবে সেটি হচ্ছে আমার এখানে ডকুমেন্ট পেজ কিন্তু দুইটা, একটা পোর্ট্রেট আর মেইল মার্জের পেজটা ল্যান্ডস্কেপ। তো অনেকে কী করবেন, সরাসরি সেভ অ্যাজে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে যখন এটাকে আপনি পিডিএফে সেভ করবেন, এখান থেকে পিডিএফ দেবেন, তখন কি হবে, আমি যদি এখন একটু পিডিএফে এটাকে সেভ করি, এটাকে সেভ করলাম। সেভ করার পরে দেখেন আমার পিডিএফটা কিন্তু 2 পেজেই একসাথে সেভ হয়ে গেছে। তো এরকম 2 পেজে কিন্তু একসাথে সেভ করলে হবে না, শুধুমাত্র সেকেন্ড পেজটাকে সেভ করতে হবে। শুধুমাত্র এই যে মেইল মার্জের যে পেজ, এইটাকে সেভ করতে হবে পিডিএফে। আপনি যদি এরকম 2টা পেজ একসাথে সেভ করে SSRকে দেখান, আপনি কিন্তু নট ইয়েট কম্পিটেন্ট। তাহলে আমাদের এখন কাজ হবে, আমাদের এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাকে শুধুমাত্র 2য় নাম্বার পেজটা আমাদের সেভ করব। তাহলে আমরা এখন সেই কাজটা করে ফেলি। প্রথমে আমরা সেই মেইলিং অপশনে ছিলাম, আমরা তো এখানে ফিল্ড ইনসার্ট করছিলাম। এরপরে আমরা এখান থেকে উপরে এই যে ফিনিশ অ্যান্ড মার্জ এই অপশনে যাব। এখান থেকে আমরা ক্লিক করব প্রিন্ট ডকুমেন্ট, এই যে প্রিন্ট ডকুমেন্ট। তাহলে আমরা প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। এখান থেকে কোনো কিছুই চেঞ্জ করব না, ওয়ালে টিক দেওয়া আছে থাক। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানেই হচ্ছে আমাদের মেন কাহিনী। দেখুন এখানে প্রিন্টারের নাম দেওয়া আছে,
প্রিন্টারের নাম, এই যে প্রিন্টার, আর এসে প্রিন্টারের নাম। তো মাইক্রোসফট প্রিন্টার প্রিন্ট টু পিডিএফ এইটা আমাদেরকে সিলেক্টেড রাখতে হবে। এখানে যদি অন্য কোনো প্রিন্টার সিলেক্টেড থাকে, ধরুন এখানে সিলেক্টেড থাকতে পারে এটা, তো এরকম যদি সিলেক্টেড থাকে আমরা সাইডের এই যে বিন্দু আছে ডট, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখানে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে পেজের অপশন আছে, পেজ রেঞ্জ, কোন পেজটাকে আপনি সেভ করবেন। তো এখানে একটা আছে ওয়াল, তার মানে সবগুলো পেজ সেভ হবে, আর একটা আছে পেজ নাম্বার। তো যেহেতু আমাদের মেইল মার্জের কাজটা ছিল দ্বিতীয় নাম্বার পেজে, সেজন্য আমরা এই পেজে ক্লিক করে এখানে লিখে দেব দ্বিতীয় নাম্বার পেজ। এরপরে আমরা দ্বিতীয় নাম্বারে পেজ লেখার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। তাহলে আমাদের মেন কাজ কোথায় ছিল, এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এবং পেজ নাম্বার, কোন পেজটাকে আপনি সেভ করতে চাচ্ছেন সেটা দেখিয়ে দিলাম। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তারপর এইবার বলবে যে এই পিডিএফটাকে সেভ করেন। তো এখন আমি এই পিডিএফটাকে যে কোনো একটা নামে সেভ করলাম, সেভ। তাহলে আমার কিন্তু একটু লোড নেবে, লোড নিয়ে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা দেখে আসব যে আমাদের যেটা আমরা সেভ করছিলাম সেটা আসলে সেভ হয়েছে কিনা। তো দেখুন পিডিএফটা এই নামে সেভ হয়েছে। এই পিডিএফটাকে আমরা এখন ওপেন করব। তাহলে এখানে দেখুন আমার পিডিএফটা কিন্তু সেভ হয়েছে, শুধুমাত্র মেইল মার্জের সেই পেজটা, দ্বিতীয় নাম্বার পেজটা। আমরা যদি এই ডকুমেন্টটাকে জুম করি, দেখেন এখানে কিন্তু প্রথম পেজ আসেনি, শুধুমাত্র দ্বিতীয় নাম্বার পেজ মেইল মার্জ। এবং আমার রিসিপশনিস্ট ছিল 5টা, তাহলে আমার এখানে পেজ আসার কথা কিন্তু 5টা। দেখুন এখানে কয়টা পেজ দেখাচ্ছে, 1 of 5, এই যে 1 of 5। তাহলে আমি 5টা রিসিপশন করছিলাম, সেজন্য এখানে 5টা পেজ। আমি যদি ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, দেখুন প্রত্যেকটি নামের জন্য আলাদা আলাদা করে আমার এখানে ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আমি যদি একটু জুম করি, এখানে ইলিয়াস নামে একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। ঠিক তার উপরের পেজে আমরা যদি যাই, এখানে শরীফুল নামে আর একটা ডকুমেন্ট তৈরি হয়েছে মেইল মার্জের জন্য। এরপরে তার আগে শিমুল নামে আর একটি ফাইল তৈরি হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের মেইল মার্জের কাজটি শেষ করতে হবে। আর অবশ্যই এই ফাইলটাকে আপনারা সেভ করে রাখবেন, কারণ এটা পরবর্তীতে আবার কাজে লাগবে। এখনও কিন্তু আমাদের অর্ডের কাজ শেষ হয় না, এখনও কিছু কাজ আমাদের বাকি আছে। প্রথম পেজে যদি আমরা চলে যাই, এখানে একটা কথা বলা ছিল যে এই যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ ডট ডক অ্যান্ড ডট ডক্স এক্সটেনশন। তাহলে এখানে কি কাজ, আমাদের ফাইলটাকে, অর্ডের ফাইলটাকে ডট ডক এবং ডট ডক্সে এক্সটেনশনে সেভ করতে হবে। আমরা যে ফাইলটাকে এখানে সেভ করছি, আমরা এই পিডিএফটা ডিলিট করে দিই যেহেতু এটা লাগতেছে না। এই যে ফাইলটা আমরা এখানে সেভ করছিলাম মাইক্রোসফট অর্ডের, এটার আমরা যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি, একটু জুম করি, এখানে দেখেন এই যে আমাদের যে ফাইলের এক্সটেনশন এটা কিন্তু সেভ হয়েছে ডট ডক্স নামে, DOCX। তো আমার স্যাম্পলে বলা আছে এটাকে ডট ডক্স এবং ডট ডক দুইটা ফরম্যাটেই সেভ করতে হবে। তাহলে আমরা এখন সেই কাজটি করে ফেলি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফিরে যাই। এখান থেকে আমরা মেনু বার থেকে ফাইলে ক্লিক করব, ফাইল, এরপরে আমরা এখান থেকে সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার আপনি লোকেশন দেখাই দিবেন। লোকেশন দেখানোর পরে যখন এটাকে সেভ করতে বলবে, এখানে বলা আছে যে ফাইল অ্যাজ টাইপ, এখানেই মূল কাজ। এখানে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট, এই ওয়ার্ড ডকুমেন্ট লেখাটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি একটু জুম করি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে প্রথম যেটা আছে ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ম্যাক্রো, ওয়ার্ড 97 থেকে 2013 ডকুমেন্ট, আরও বহুত কিছু আছে। এখানে পিডিএফ আছে। কিছু কিছু পরীক্ষার সময় আবার বলা থাকে যে XPS ডকুমেন্টে সেভ করতে, কিছু কিছু অ্যাসেসমেন্টে বলা ছিল যে XPS ডকুমেন্টে সেভ করতে হবে। তো যে ডকুমেন্টে সেভ করতে বলবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু বলা আছে আমাদের ডট ডক ডকুমেন্টে সেভ করতে হবে, সেজন্য আমরা কোনটা ব্যবহার করব, এটা, যে ওয়ার্ড 97 থেকে 2013 ডকুমেন্ট,
তো এখানে এই নামের কিন্তু দুইটা অপশন আছে, আমরা যদি একটু দেখি, ওয়ার্ড 97 টু 2013 ডকুমেন্ট, আর একটা আছে ওয়ার্ড 97 টু 2013 টেমপ্লেট। আমরা কিন্তু এই টেমপ্লেট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এই ডকুমেন্ট অপশন। তাহলে আমরা এখান থেকে এই ডকুমেন্ট অপশনটা সেভ করে দিই, সিলেক্ট করে এরপরে আমরা সেভে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা যদি ফাইলে যাই, দেখেন আমাদের একই নামে দুইটা ওয়ার্ড ডকুমেন্ট সেভ হয়েছে একই নামে। এখন আমরা এক এক করে দুইটার প্রপার্টিস চেক করব। প্রথমটার প্রপার্টিসে আমরা যদি যাই, দেখুন এখানে এটা কোন প্রপার্টিসে সেভ হয়েছে, ডক। আর দ্বিতীয় যেটা ছিল এটার প্রপার্টিস আমরা যদি যাই, তাহলে এটা ছিল কি ডক্স। তাহলে আমাদের স্যাম্পল অনুযায়ী কিন্তু আমরা দুই ফাইল ফরম্যাটে এটাকে সেভ করলাম। এখন আমরা যদি আমাদের স্যাম্পলের 2 নাম্বার পেজে যাই, এখানে আমাদের একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে যে আমাদের ফুটার, এই যে ফুটার, ফাইল পাথ লোকেশন অফ ইয়োর অনলি ইন সেকেন্ড পেজ, অর্থাৎ আমাদের ওয়ার্ড ডকুমেন্টের যে সেকেন্ড পেজ, আমাদের মেইল মাঝে যে কাজটা ছিল, এই 2 নম্বর পেজে আমাদেরকে ফুটারের কাজ করতে হবে। এবং ফুটারের কাজে এখানে বলাই আছে যে ফাইল পাথ ব্যবহার করতে হবে, এবং একই সাথে সেখানে আবার ব্যবহার করতে হবে সেটা লেফট সাইডে, পেজের লেফট সাইডে। এবং ঠিক তারপরে আবার বলা আছে যে এখানে পেজ নাম্বার ব্যবহার করতে হবে, এবং সেটা হবে রাইট সাইডে, অনলি ইন সেকেন্ড পেজ। তাহলে সেকেন্ড পেজের ফুটারে আমাদেরকে দুইটা কাজ, একটা হচ্ছে ফাইল পাথ বা লোকেশন, আর একটা হচ্ছে পেজ নাম্বার। এই কাজটা আমরা এখন করি। আমরা ওয়ার্ড ফাইলে চলে যাই। আমাদের ফাইলের পেজের শেষের দিকে ঠিক এই বরাবর আমরা যদি মাউসের ডাবল ক্লিক করি এখানে, তাহলে আমাদের ফুটার অপশনটা চলে আসবে। অথবা আমরা যদি ইনসার্ট অপশনে যাই, উপর মেনু বার থেকে আমরা ইনসার্ট মেনুতে যাব, সেখানে গিয়ে আমরা অপশন পাবো এখানে হেডার এবং ফুটার। তো এখানে আমরা যদি ফুটারে ক্লিক করি, ব্ল্যাঙ্ক, এখানে আমরা ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ফুটার অপশনটা চলে আসলো। এখন ফুটার অপশনে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ফাইল পাথ। তো ফাইল পাথ ব্যবহার করতে গেলে আমরা এখান থেকে এই যে ডকুমেন্ট ইনফো আছে, এই ডকুমেন্ট ইনফোতে ক্লিক করব। তারপর এখানে আমরা দিয়ে দেব ফাইল পাথ। তবে তার আগে অবশ্যই আপনারা খেয়াল করবেন, ফাইল পাথ দেওয়ার আগে এইখানে একটা অপশন লিঙ্ক টু প্রিভিয়াস, এই অপশনটা সচরাচর বাই ডিফল্ট চালু থাকে। এটা যদি চালু থাকে সেক্ষেত্রে ধরুন আমি এখানে কিছু লিখলাম ফুটারে, অন এটা লিখলাম, তাহলে কি হবে, আমার প্রথম যে পেজ সেই পেজেও কিন্তু দেখেন এখানে আমার ফুটারে সেই অন চলে আসছে। তো এটাকে আমি যদি এখন ডিলিট করে দিই, উপর থেকে ডিলিট করলে নিচের থেকেও এখানে ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আমি যদি এই লিঙ্ক টু প্রিভিয়াস এই লেখাটা বা এই অপশনটা আমি যদি ডিসেবল করে দিই ক্লিক করে, তাহলে এখন আমি যদি 2 নাম্বার পেজের ফুটারে কিছু লিখি, তাহলে এইটা দেখবেন 1 নাম্বারের পেজের ফুটারে কিছুই আসবে না, কারণ আমি 2টা পেজের মধ্যে যে লিঙ্ক ছিল সেই লিঙ্কটা ডিসেবল করে দিয়েছি। তো আমার প্রথম কাজ ছিল লেফট সাইডে স্যাম্পলে কি বলা আছে যে স্যাম্পলে বলা আছে এখানে আমাদেরকে সেকেন্ড পেজের লেফট সাইডে ফাইল পাথ ব্যবহার করতে হবে। তাহলে আমি লেফট সাইডে ফাইল পাথ ব্যবহার করব। এখান থেকে আমরা ডকুমেন্ট ইনফোতে যাব। ডকুমেন্ট ইনফোতে গিয়ে আমরা এখানে ক্লিক করব ফাইল পাথ। তাহলে আমরা এখানে ফাইল পাথে ক্লিক করলে দেখেন আমার কিন্তু অটোমেটিক এই ফাইল পাথটা এখানে নিয়ে নিয়েছে। এইবার এইখানেই আমাকে আবার পেজ নাম্বার ব্যবহার করতে হবে, এবং সেটা অবশ্যই কোথায়, রাইট সাইডে। এই যে পেজ নাম্বার, এটা হবে রাইট সাইডে। তো আমি এখন সেই কাজটা করি, আমরা এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। তাহলে কি হবে, এই কার্সরটা এদিকে সরে যাবে। আরেকবার ট্যাব প্রেস করব যতক্ষণ পর্যন্ত আমার কার্সর একদম রাইট সাইডে না আসে। তো এই সর্বশেষ আমার কার্সর এখানে আসছে, তাহলে আমি এখানে এখন থাকবো। এই অবস্থায় আমরা এখান থেকে যাব পেজ নাম্বার। পেজ নাম্বারে গিয়ে এখান থেকে আমরা খুঁজে বের করব কারেন্ট পজিশন। কারেন্ট পজিশনের কাজ কি, এখানে আপনার এই কার্সরটা যেখানে থাকবে
কারেন্ট পজিশনে গিয়ে আপনি কোনো পেজ নাম্বার দিলে পেজ নাম্বারটা ঠিক সেই স্থানেই বসবে। তাহলে আমরা পেজ নাম্বার এখান থেকে কারেন্ট পজিশন, এর মধ্য থেকে আপনার যেমন পেজ নাম্বার পছন্দ তেমন দিতে পারেন। যদি স্যাম্পলে কোনো পেজ নাম্বার স্টাইল দেওয়া থাকে সেটা দিতে পারেন, অথবা যে কোনো একটা পেজ নাম্বার আপনি এখান থেকে চাইলে দিতে পারেন। তো ধরুন আমি এটা দিলাম, দিলে দেখুন আমার পেজ নাম্বার কিন্তু এখানে চলে আসছে পেজের রাইট সাইডে, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের 1 নাম্বার পেজে এখানে কিন্তু কিছুই আসে না, কারণ আমাদের স্যাম্পলে বলাই ছিল আমাদেরকে পেজ নাম্বার এবং ফাইল পাথ 2 নাম্বার পেজের ফুটারে ব্যবহার করতে হবে, সেটা 1 নাম্বার পেজে আসলে হবে না। তাহলে এখানে আমাদের ফুটারের কাজ শেষ। আমরা এই ডকুমেন্টের যে কোনো জায়গায় উপরের দিকে যদি ডাবল ক্লিক করি মাউসের, তাহলে ফুটার ক্লোজ হয়ে যাবে, অথবা উপর থেকে এখানে আমরা ক্লোজ ফুটার অ্যান্ড হেডারে ক্লিক করলে আমাদের ফুটারটা ক্লোজ হয়ে যাবে। আর আরেকটা কাজ বলতে পারে যে এই ফাইলে আপনাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হবে। তো এখানে পাসওয়ার্ড প্রোটেক্টের বিষয়টা বলা হয়নি, তো যদি পাসওয়ার্ড প্রোটেক্টের বিষয়টা বলা হয় তাহলে আমরা ফাইলে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব এটা একটু দেখে নিই। আমরা আবার এখান থেকে মেনু বার থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা দেখব এখান থেকে আমরা ইনফো অপশনে আসে কিনা। এই যে ইনফো, এই ইনফো অপশনে এখানে থাকার পরে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট। এই প্রোটেক্ট ডকুমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তাহলে আমরা এই অপশনে ক্লিক করব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এরপর এখানে আপনি পাসওয়ার্ড লিখে দেবেন, কয় ক্যারেক্টারের পাসওয়ার্ড সেটাও স্যাম্পলে বলা থাকবে। আর যদি একেবারে বলা না থাকে কয় ক্যারেক্টারে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন। তো আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, 5টা ক্যারেক্টারের পাসওয়ার্ড আমরা এখানে দেব 1 2 3 4 5। এরপরে আমরা ওকেতে ক্লিক করব, আবার রিএন্টার পাসওয়ার্ড বলবে 1 2 3 4 5, আমরা পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন এই অপশনটা কিন্তু এনাবল, পাসওয়ার্ড ডকুমেন্ট প্রোটেক্ট ডকুমেন্ট, এটা কিন্তু এনাবল হয়ে আছে। তার মানে আমাদের এই ডকুমেন্টটা এখন কিন্তু পাসওয়ার্ড এনাবল হয়ে গেছে। এটাকে আমরা এখন আবার সেভ করে রাখি, কন্ট্রোল-S সেভ। এরপর আমরা এটাকে একদম ক্রস দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা যদি এবার এই ফাইলটাকে ওপেন করতে চাই, যদি এই ডকুমেন্টটাকে এখন ওপেন করি ডাবল ক্লিক করে, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু বলছে যে পাসওয়ার্ড। আমরা এই যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখন এখানে দিতে হবে। তো আমরা 1 2 3 4 5 এটা ছিল আমাদের পাসওয়ার্ড, আমরা ওকে দিলাম। এরপরে ইয়েস। এখন দেখেন আমার যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। ঠিক যেভাবে আমরা সেভ করে রাখছিলাম পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেইভাবেই কিন্তু এটা সেভ হয়ে গেছে। একইভাবে এই পাসওয়ার্ডটাকে আপনি যদি আবার ডিসেবল করতে চান, সেই একই অপশনে যাবেন, ফাইল অপশনে যাবেন, এখান থেকে মেনু বার থেকে ফাইল মেনু বারে, এরপর এই যে এখানে আপনার প্রোটেক্ট ডকুমেন্ট ছিল সেখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ডটা ছিল জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি ব্যাক স্পেস চাপ দেবেন, তাহলে পাসওয়ার্ডটা ওখান থেকে মুছে গেল। এরপর ওকে করে দিবেন। তাহলে কিন্তু দেখেন আপনার যে পাসওয়ার্ড অপশন ছিল প্রোটেক্ট ডকুমেন্ট সেটা কিন্তু এখান থেকে ডিসেবল হয়ে গেছে। তার মানে আপনি যে পাসওয়ার্ড ছিল সেটা মুছে দিলেন, তাহলে এই ডকুমেন্ট পরবর্তীতে ওপেন করতে আর পাসওয়ার্ডের দরকার হবে না। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল যে জব, সেই জবের টিউটোরিয়াল সম্পূর্ণ। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। কারো কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে এক এক করে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অনলাইনের যে জবটা আছে গুগল ফর্ম এবং জুম মিটিং বা গুগল মিটের মিটিং কীভাবে সেট আপ করতে হবে সেগুলো, এবং ওরালের জন্য যে সকল কোশ্চেনগুলো আমাদের থাকতে পারে সেই সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।